অসম্ভব। যা খুশি একটা বলে দিলেই হলো নাকি? ছোট থেকে দেখে আসছি এই বাড়ির হাজারটা নিয়ম, সব এতদিন মুখ বুজে মেনে এসেছি, কিন্তু তাই বলে এইভাবে ওই সব জায়গায় গিয়ে আমাকে নাকে খত দিতে হবে? পারবো না, অসম্ভব, আমি পারবো না, তোমরা যা খুশি করে নাও গে। ধ্রুব কথাগুলো বলে গটগট করে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে গেল। সৌদামিনী দেবী অসহায়ের মতো ধ্রুবর স্ত্রী পৃথার দিকে তাকালেন। পৃথা আধুনিক শিক্ষিতা হলেও পুরনো আমলের বয়স্কা দিদি শাশুড়িকে অবহেলা করার মতো বউ নয়। আর তাছাড়া বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই হলেও সৌদামিনীর ভাঙাচোরা শরীরের মধ্যে এখনও এমন একটা অভিজাত্য আছে যে খুব সহজে তাকে অবজ্ঞা করা যায় না। আসলে টাকির এই সিংহ বাড়ির একটা অভিশাপ আছে। এই অভিশাপ সকলকে বলার নয়, তাই এতদিন কেউ জানত না, বলাও হয়নি কাউকে। কিন্তু আজ যে না বললে আর কোনো উপায় নেই। সৌদামিনীর স্বামী মারা গেছেন আজ থেকে প্রায় ২০ বছর আগে। এক ছেলে, সেও গত বছর মারা গেল। এখন এই সিংহ বাড়ির একমাত্র উত্তরাধিকারী তার নাতি ধ্রুব। টাকির এই সিংহ বাড়ির ইতিহাস আজকে নয়। এককালে এই অঞ্চলে বিশাল প্রতিপত্তি ছিল এই সিংহ বাড়ির, আর সেই অভিজাত্যের স্বাক্ষর বয়ে চলেছে এই বাড়ির দুর্গাপুজো। সৌদামিনী আপ্রাণ চেষ্টা করে আজও এই বাড়ির পুজোর মর্যাদা রেখে চলেছেন, কিন্তু ধ্রুবর সাহায্য ছাড়া যে এই দুর্গাপুজো সম্ভব নয়। আজকাল এই গ্রামে নতুন যুগের শিক্ষিত ছেলেরা কেউই পড়ে থাকতে চায় না। ধ্রুবও এখানে থাকে না, সে তার মা আর স্ত্রীকে নিয়ে থাকে কলকাতায়। তবে পুজোর সময় বাড়ির ঐতিহ্য মেনে এই বাড়িতে আসতেই হয়। অবশ্য আসতে তার ভালো লাগে না। পৃথা হাঁটু মুড়ে সৌদামিনীর পাশে বসে বলল, ঠাকুমা, এরকম একটা অদ্ভুত নিয়ম পালন করানো ধ্রুবকে দিয়ে মনে হয় না কখনো সম্ভব হবে বলে। দেখো, কিছু মনে করো না, আগেকার দিনে তো কত রকম অদ্ভুত অদ্ভুত নিয়ম ছিল। বিসর্জনের সময় আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, এখন আর সে পাখি পাবো কোথায় বলো? তাই তো বহু বছর ধরে ঘুড়ির ওপর নীলকণ্ঠ পাখি এঁকে উড়িয়ে দেওয়া হয়। এমনকি আগে নবমীর দিনে পাঠা বলি দেওয়া হতো, আর এখন চাল কুমড়ো বলি দেওয়া হয়। কত কিছুই তো বদল করা হয়েছে, তাহলে কি এই নিয়মের বদল করা যায় না? তুমি যেসব নিয়মের কথা বললে না বউ, সেগুলো মানুষ তৈরি করেছে ভগবানকে খুশি করার জন্য। ভগবান নিয়মের পরোয়া করেন না, তিনি তো সর্বদা সব দোষ ত্রুটি ক্ষমা করতে ভালোবাসেন। কে নিয়ম পালন করলো আর কে করলো না, এইসব নিয়ে তিনি একটুও ভাবেন না। কিন্তু এই অভিশপ্ত নিয়মের পিছনে যে আরও একটা অভিশপ্ত কাহিনী আছে। মানুষ দুঃখ পেতে পেতে এক সময় ক্ষমা শূন্য দয়া শূন্য হয়ে যায়, আর তখন তার মুখ থেকে যে অভিশাপ বের হয়, সে অভিশাপ সৃষ্টির শেষ দিন পর্যন্ত স্থায়ী হয়। পৃথা সৌদামিনীর কথাগুলো হা করে শুনে গেল। কিছুই মনে হয় ঠিকমতো বুঝতে পারেনি। আমার মনে হয় সব কথা তোমাদের বলার সময় এসে গেছে। এই বাড়ির নিয়ম হলো, মহালয়ার দিন দুর্গার কাঠামোতে মাটি পড়ে, আর প্রথম মাটি আসে এখানকার পতিতা পল্লী থেকে। আর সে মাটি আনতে যেতে হয় এ বাড়ির বড় ছেলেকে। আর শুধু গেলেই হয় না, সেখানে গিয়ে নাকে খড় দিতে হয়, তবেই সেখানকার মাটি পাওয়া যায়। যতদিন ধ্রুবর বাবা বেঁচে ছিল ততদিন সেই এ কাজ করত। এখন এ দায়িত্ব ধ্রুবর। এসব নিয়ম নিশ্চয়ই ওই পাড়ার মেয়েরাই করেছে সিংহবাড়িকে অপমান করার জন্য। কত বড় সাহস ওই মেয়েগুলোর! মাটি আনতে বড় ছেলে যাবে, এই অবধি ঠিক আছে, কিন্তু তাই বলে নাকে খত দিতে হবে? আপনারা এসব নিয়ম মানেন? হ্যাঁ, মানতে হয়, সেটাই তো বলছি। এর পেছনে একটা অভিশাপের গল্প আছে। ধ্রুব ওপরে চলে গিয়েছিল, আবার নিচের কথাগুলো কানে যেতেই বোধহয় নিচে নেমে এসেছে। থমথমে মুখ চোখে মুখে একরাশ জিজ্ঞাসা।
সৌদামিনী দেবী এবার পরিবারের এই অভিশাপের কথা শুরু করলেন বলতে। যা বললেন সেই ইতিহাস হলো। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই অগ্রিম শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখছি আপনাদের দুর্গাপুজো অনেক ভালো করে কাটুক। আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে স্পেশাল দুর্গাপুজোর একটি গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প, সিংহ বাড়ির দুর্গাপুজো। কি অভিশাপ আছে এই সিংহ বাড়িতে জানতে হলে শুনতে হবে আজকের গল্প। গল্পটা যথেষ্ট ভালো, তাই আপনাদের সকলকে অনুরোধ রইল গল্পটা শেষ পর্যন্ত শুনুন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি সময় নষ্ট করব না, শুরু হচ্ছে আজকের গল্প। দেবশ্রী ভট্টাচার্যের কলমে সিংহ বাড়ির দুর্গাপুজো। এসব বহু যুগ আগের কথা। টাকিতে বেশ কিছু জমিদারের তালুক ছিল। সিংহবাড়িও তাদের বেশ প্রতাপের সাথে এখানে রাজত্ব করত। জমিদারি ছিল একেবারে ইছামতি নদীর তীর ঘেঁষে। খুব কাছেই ছিল বাগদিপাড়া। সিংহবাড়ির রাজা তখন রাজা বল্লভ সিংহ। তার বড় ছেলে মান বল্লভ সিংহ একবার শিকার করতে যায় ওদিকের জঙ্গলে, যেটাকে এখন গোলপাতার জঙ্গল বলে লোকে। একটা হরিণের পিছনে বন্দুক নিয়ে দৌড়াচ্ছিল মান বল্লভ সিংহ, কিন্তু শেষ মুহূর্তে গুলি চালাতে গিয়ে সেই গুলি লাগে চন্দনার পিঠে। চন্দনা বাগদিপাড়ার মেয়ে জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। অবশ্য সেভাবে লাগেনি গুলিটা, বলা যায় গুলিটা চন্দনাকে ছুঁয়ে বেরিয়ে যায়। মান বল্লভ ছুটে আসে, নিজের তাঁবুতে নিয়ে যায় চন্দনাকে। মেয়েটা তখন বোধহয় একেবারেই বেহুশ। যত না যন্ত্রণায় তার চেয়ে বেশি ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। মানবল্লভ নিজের তাঁবুতে নিয়ে যায় মেয়েটাকে, তার চিকিৎসা করে। কিন্তু চেতনাহীন মেয়েটাকে দেখে খানিকটা দুর্বল হয়ে যায় মানবল্লভ। সেই শুরু। তারপর বেশ কয়েকবার দেখা হয় চন্দনার সাথে। গোপনে প্রেমও গড়ে ওঠে দুজনের মধ্যে। চন্দনা দেখতে কালো, কিন্তু তার বাগদি শরীরের আটসাট ভঙ্গিমা মানবল্লভকে ক্রমশ আকর্ষণ করে। সেদিন এক ঝড় জলের রাত। বিকেল নাগাদ মানবল্লভ দেখা করতে এসেছিল চন্দনার সাথে, কিন্তু শেষ পর্যন্ত আর ফিরে যেতে পারেনি। সেদিন যেন আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, ইছামতি ফুলে ফেপে উঠেছে। চন্দনা আর মানবল্লভ জঙ্গলের ভেতরে কে জানে কোন সন্ন্যাসীর ফেলে যাওয়া ভাঙা চোরা এক কুঠুরিতে আশ্রয় নেয়। বাইরে তখন প্রবল বৃষ্টি। চন্দনার পাতলা সুতির শাড়ি তার শরীরের সাথে জড়িয়ে একেবারে মিশে গেছে। সেদিন আর মানবল্লভ নিজেকে সামলাতে পারল না। চন্দনাও নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল মানবল্লভের কাছে। মানবল্লভ সেদিন চন্দনাকে কথা দিয়েছিল তাকে বিয়ে করে সে মহলে নিয়ে আসবে। চন্দনাও তেমনই বোকামে নির্দ্বিধায় কথা স্বীকার করে নিয়েছিল। কিন্তু রাজার ছেলের সাথে এক বাগদির মেয়ের বিয়ে সে আবার কে কবে শুনেছে? এই ঘটনার পরে দিন কয়েক কেটে গেল এমনি এমনি। জমিদার রাজবল্লভ সিংহ তার ছেলে মানবল্লভের বিয়ে ঠিক করল সাতক্ষীরের জমিদার মেয়ের সাথে। কথাটা প্রচার হতে সময় লাগলো না। এক সময় সে কথা চন্দনার কানেও পৌঁছালো। ছুটে এলো সে মানবল্লভের কাছে। কিরে বাবু, তুই যে কইছিলি আমারে বিয়ে করবি? মানবল্লভ এক দৃষ্টিতে চেয়ে রইল চন্দনার দিকে। করবো তো, চিন্তা করিস না, আমি তোকেই বিয়ে করব। তুই হবি আমার রানী, তোকেই আমি মহলে নিয়ে যাব। বোকামে চন্দনা আবারও স্বীকার করে নেয় মানবল্লভের কথা। সারা গ্রাম জুড়ে তখন উৎসবের মেজাজ। চারিদিক তখন কত আয়োজন। রাজবল্লভ সারা গ্রামকে প্রায় সোনায় মুড়ে দিয়েছে। রোজ কত দিন দুঃখীরা রাজবাড়িতে আসে, কত উপহার নিয়ে যায়, কত চাষির খাজনা মাপ হয়ে যায়। আর বেচারি চন্দনা তখনও আশায় আশায় থাকে এই সব মিথ্যে। মানবল্লভ তো আসলে তাকেই বিয়ে করবে। দিন চলতে থাকে নিজের নিয়মে। একদিন সকলের সাথে, সারা গ্রামের সাথে চন্দনাও দেখল মানবল্লভ ময়ূরপঙ্খী নৌকোয় চড়ে ইছামতি পার হয়ে সাতক্ষীরায় যাচ্ছে বিয়ে করতে। সে মেয়ে আর নিজেকে সামলাতে পারল না।
ভরা বর্ষায় ইছামতি সাঁতরে পার হয়ে হাজির হলো সাতক্ষীরায় মান পল্লবের বিয়ের মণ্ডপে। ভরা সভায় সে একেবারে মুখোমুখি দাঁড়ালো মান পল্লবের। কিরে বাবু, তুই যে বলেছিলি আমায় বিয়া করবি, তোর বউ করে মহলে তুলবি। এসব কথা শুনে আঁতকে ওঠেন রাজা বল্লভ সিংহ। মানবল্লভের ইশারায় জগন লাঠিয়ার এক প্রকার মেয়েটাকে ধাক্কা মেরে বের করে দেয়। কিন্তু এভাবে কি আর চন্দনাকে আটকানো সম্ভব? সে তো তখন বেপরোয়া হয়ে উঠেছে। বিয়ে করে যেদিন মানবল্লভ নতুন বউ নিয়ে এই মহলে দাঁড়ালো, চন্দনা সেদিন আবারও এসে হাজির। মুখে তার একটাই কথা, কিরে বাবু, আমায় বিয়ে করলি না, মহলে তুললি না। মানবল্লভ অতিষ্ঠ হয়ে উঠল এই মেয়ের জ্বালায়। অন্য কেউ হলে এতক্ষণে গুলি করে মেয়েটাকে শেষ করে দিত। কিন্তু হাজার হোক, বেশ কিছুটা সময় তিনি ওই মেয়েটার সাথে কাটিয়েছেন। একটা সময় যে নিজেও ওর প্রেমে ভেসে যাননি তা কিন্তু নয়। তাই মস্তিষ্ক মেয়েটাকে মেরে ফেলতে চাইলেও মন কিছুতেও মানতে চায় না। চাপা গলায় জগন লাঠিয়ালকে বললেন মানবল্লভ, এটার মাথায় গোবর পোড়া, কিচ্ছু বোঝে না। তোর বাপ মাকে বোঝাও, এরপর কোনো দিন এই মহলের ধারে কাছে এলে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারবো কিন্তু। জগন লাঠিয়াল নিজেও বাগদি। চন্দনা তার মেয়ের বয়সী, মেয়েটার জন্য তার মায়াও হয়। সে নিজে চন্দনার বাপ মাকে বলল, একটু মেয়েটারে ভালো করে বোঝাও। আরে ওরা হলো গিয়া আমাদের প্রভু, তারে কিনা কয় বিয়া করবে। এমন জেদ ধইরা থাকলে কিন্তু মেয়ের কপালে বিপদ আছে। আমিও তোমার মেয়েকে বাঁচাতে পারবো না। চন্দনার বাবা মা বোঝালো তাকে, বিয়ের ব্যবস্থাও করলো তার। কিন্তু চন্দনা যে ছাড়ার পাত্রী নয়। সে আবার একদিন মহলে এসে হাজির। দিনের পর দিন একটি বাগদি মেয়ে মহলে এসে সকলের সামনে মানবল্লভকে অপমান করছে। এ তো আর দিনের পর দিন চলতে দেওয়া যায় না। সেদিন রাতেই নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় চন্দনাকে অপহরণ করা হলো। তার হাত পা মুখ বেঁধে নিয়ে আসা হলো জঙ্গলে। সেখানে তাঁবু ফেলে অপেক্ষা করছিল মানবল্লভ। আজই এর শেষ দেখে ছাড়বেন তিনি। তবে মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সাজা দেবেন তিনি। চন্দনাকে ওইভাবেই হাত পা বাঁধা অবস্থায় ঘোড়ার পিঠে ফেলে নিয়ে গেলেন এখানকার পতিতা পল্লীতে। চিরজীবনের মতো সেখানেই থাকার ব্যবস্থা করে দিলেন। পতিতা পল্লীর পাহারাদারদের আদেশ করলেন, কোনোভাবেই যেন এই মেয়ে এই সীমানার গণ্ডি ভেঙে সভ্য সমাজে পা দিতে না পারে। আজ থেকে ওর দিন আর রাত যেন এই একই জায়গায় থাকে। সত্যিই তাই হলো। চন্দনার জীবন সেই পতিতা পল্লীতেই বন্দী হয়ে গেল। প্রথম দিকে মেয়েটা হয়তো আপ্রাণ চেষ্টা করেছিল ওই অন্ধকার থেকে পালানোর, কিন্তু সে অন্ধকার এমনই সর্বগ্রাসী যে একবার ওই অন্ধকারে প্রবেশ করলে আর পালানো সম্ভব হয় না। দিন কাটতে থাকলো নিজের মতো। রাজবল্লভ মারা গেলেন। জমিদারি এলো মানবল্লভের হাতে। ওদিকে পতিতা পল্লীরও পালা বদল হয়েছে। চন্দনা তার রূপের আগুনে পুরো মহল্লা নিজের দখলে নিয়ে নিয়েছে কয়েকদিনে। সে এক অন্য রাজ্য, আর সেই রাজ্যের পাটরানী এখন চন্দনা। দুর্গাপুজোর নিয়মই হলো সব জায়গার মাটি এনে মায়ের মূর্তি করা হয়। আর সিংহ পরিবারের ঐতিহ্য হলো সকলের আগে পতিতা পল্লীর মাটি আগে মায়ের গায়ে পরিবারের কর্তা নিজে যান সে মাটি আনতে। এই রীতি মেনে মানবল্লভ হাজির হলো চন্দনার কোঠায়। মনে হলো যেন এক যুগ বাদে দেখা হয়েছে দুজনে। কিন্তু এই বছরে চন্দনা যে অনেকটাই বদলে গেছে। এতদিন ধরে সে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। নিজের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধের কালিমা সে এতদিন কাজল করে পড়ে এসেছে চোখে। তাই তার দুই চোখের দিকে তাকানো যায় না, তাকালে যেন ভস্ম করে দেবে। মানবল্লভ তার দরজায় দাঁড়াতেই সে পান খাওয়ার মুখে হেসে হেসে বলল, কিরে বাবু, আজ যে বড় আমার ডোরে এসেছিস। মূর্তির জন্য মাটি নিতে এসেছিস বুঝি? কিন্তু মাটি তো তুই পাবি না। মানবল্লভ এখন সিংহবাড়ির কর্তা। কলকাতার বড় বড় লোকেদের সাথে তার ওঠাপড়া, ইংরেজদের সাথে তার ব্যবসার সম্পর্ক। একটা বেশ্যা মেয়ে তার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলে, তা তিনি সহ্য করেন কি করে? যত বড় মুখ নয় তত বড় কথা। মাটি দিবি না তুই? বলছি, ও টাকা দিলে তুই মাটি দিবি সেটা বল। আহত নাগিনীর মতো ফোঁস করে ওঠে চন্দনা। বড় বেশি টাকার অহংকার, তাই না? টাকা চাই না আমার, তোকে এখানে নাকে খড় দিতে হবে, তাইলেই দেব মাটি। মানবল্লভ রাগে কাঁপতে থাকে। তুচ্ছ
চোপা অনেক কাল ধরে শুনে আসছি। ভালোই ভালোই মাটি দে, নাহলে এই বেশ্যাপল্লীতে আর মাটি থাকবে না। সে তো যা ইচ্ছে করে নে, কিন্তু আমার ওই এক কথা, আগে সিংহ বাড়ির বড় কর্তা এই বেশ্যার বাড়ির সামনে নাকে খড় দিবে, তারপর মাটি লইয়া যাবে। মানবল্লভ এবার রাগের চোটে তরোয়াল বার করে তেড়ে গেলেন। আজ তোকে এখানেই কেটে রেখে দেবো। চন্দনার মুখে সেই একই রকমের হাসি, চোখের কোণে প্রতিশোধের আগুন। সে একইভাবে পান চিবোতে চিবোতে বলল, সে আপনি যা খুশি করতে পারেন, তবে মনে রাখবেন বাবু, আমার ডোরে নাকে খড় না দিলে মাটি আপনি পাবেন না। আর যদি জোর করে মাটি নিয়ে যান, তবে মায়ের মূর্তি গড়া হবে না, মূর্তি ভেঙে পড়বে। মানবল্লভ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। এই কথা শোনার পর সোজা তরোয়ালের কোপ বসিয়ে দিলেন চন্দনার গলায়। এক কোপে তার মুন্ডুটা ধর থেকে আলাদা করে মাটিতে গড়াতে লাগলো। মাটিতে গড়িয়ে পড়েও যেন মুন্ডুটা হাসছে, হাসির ঝিলিক দিচ্ছে ঠোঁটের ফাঁক দিয়ে। চন্দনার রক্তে তখন ভেসে যাচ্ছে তার দরজার সামনের মাটি। প্রচণ্ড রাগ আর জেদের বশে মানবল্লভ সেই মাটি এক খাবলা দিয়ে তুলে নিয়ে এলো। নিয়ম মতো মহালয়ার দিন পিতৃতর্পণের পর মা দুর্গার গায়ে মাটি উঠল। সিংহবাড়ির নিতাই পটুয়ার হাতের কাজ। কয়েকদিনের চেষ্টায় মূর্তি একটা রূপ পেল, কিন্তু পরদিনই দেখা গেল মূর্তি ভেঙে পড়েছে আর কাঠামো দিয়ে রক্ত বের হচ্ছে। নিতাই পটুয়া ভয়ের চোটে কাঁদতে কাঁদতে ছুটে এলো মানবল্লভের কাছে। কিন্তু তার যে রাগ আর শেষ হওয়ার নয়, অহংকারও কমেনি এতটুকু। একটা বাগদি বেশ্যার এত তেজ সহ্য করা যায় নাকি? তিনি বললেন, মাটি দিয়ে আবার মূর্তি কর, এখনো পুজোর কয়েকদিন বাকি আছে, ষষ্ঠীর আগে ঠিক হয়ে যাবে মূর্তি। নিতাই পটুয়া আবার ভয়ে ভয়ে মূর্তি করতে শুরু করে, কিন্তু আবার সে এক কাণ্ড। মূর্তি ভেঙে পড়ে আর কাঠামো দিয়ে রক্ত বের হয়। এবার আগের চেয়েও ভয়ানক ঘটনা ঘটে। সেই দলা পাকানো মাটি থেকে ভেসে আসে চন্দনার গলা। কিরে, এত কিছুর পরেও তোদের জমিদার বাবু শিক্ষা হয় না, তাই না? ওকে আমি শেষ করে দেব, কিন্তু তার আগে তোর পালা। মাটির দলা থেকে দুটো কাদামাখা হাত বেরিয়ে এলো। নিতাই পটুয়ার তখন নড়াচড়ার কোনো অবস্থা নেই। হাত দুটো ক্রমশ এগিয়ে এলো নিতাই পটুয়ার দিকে। নিতাই পটুয়ার গলা টিপে ধরতে চাইল হাত দুটো। মাটি থেকে ক্রমশ শূন্যে উঠে চলেছে নিতাই পটুয়া। চিৎকার করার সামর্থ্যটুকু নেই তার। মুখ দিয়ে শুধু গো গো করে শব্দ বের হচ্ছে। কিছুক্ষণ বাদেই জমিদার বাড়ির সকলে দেখল রক্ত মাখা মাটির ডেলার মাঝখানে মুখ থুবড়ে পড়ে আছে নিতাই পটুয়া। আর তারপরেই এই সিংহ বাড়িতে শুরু হলো তাণ্ডব। সারা রাত কার যেন হাসির শব্দ পাওয়া যায়, কে যেন ছুটে বেড়ায় এই বাড়িতে। মানবল্লভ ঠাকুর দালানে একদিন দেখতে পেল চন্দনার ছায়া মূর্তি। কিরে বাবু, যাবি নাকি আমার তোরে? এখনো সময় আছে, নাকে খত দিয়ে আয়, নইলে যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। মানবল্লভ তবুও মাথা নত করে না। যাব না আমি, নাকে খত দেবো না। কি করবি করে নে, মারবি তো আমাকে, মেরে ফেল, মেরে ফেল দেখি। শুধু তুই নয় রে, এই বাড়ির কর্তাকে প্রতি বছর পুজোর সময় বেশ্যাপল্লীর মাটি আনতে গেলে আগে বেশ্যাদের দোরের সামনে নাকে খত দিতে হবে, নইলে এমনি হবে। মানবল্লভ পালিয়ে আসতে চায় ঠাকুরের দালান থেকে, কিন্তু যাবে কোথায়? যেদিকে দৌড়ায় সেখানেই চন্দনা দাঁড়িয়ে দূরে দূরে হাসছে। মানবল্লভ আবার তার তরোয়াল তুলে নেয়। বোধহয় তিনি ভুলে গেছেন এর আগে একবার তিনি মেরে ফেলেছেন চন্দনাকে। একবার যাকে মেরে ফেলা হয় তাকে বারবার মারা যায় না। আরো জোরে হেসে ওঠে চন্দনা। আর কতবার মরবি রে বাবু? মানবল্লভের হাত থেকে পড়ে গেল তলোয়ার। সকলে দেখল সেই তলোয়ার শূন্যে উঠে ঘুরতে লাগলো, ঠিক যেন মানবল্লভের মাথার উপর। আর তারপর একসময় সে তরোয়াল সবেগে নেমে গেল একেবারে মানবল্লভের মাথা লক্ষ্য করে। তরোয়ালের এক কোপে সেই মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। রক্তে ভেসে গেল সিংহ বাড়ির দালান। সেই ঠাকুর দালানে ছড়িয়ে থাকা রক্তের উপর চন্দনা হেঁটে বেড়াতে লাগলো। সিংহ বাড়ির সকলে শুনে রাখো, চন্দনা মরে গিয়েছে বলে ভেবো না যে এই অভিশাপ শেষ হয়েছে। এই অভিশাপের কোনো শেষ নেই।
যুগ যুগ ধরে যতদিন এই সৃষ্টি বেঁচে থাকবে, দুর্গা পুজোর সময় এ বাড়ির বড় কর্তাকে ওই পেশাপল্লীতে গিয়ে চন্দনার ধরে নাকে কদ দিয়ে আসতে হবে। তবেই মাটি পাবে, আর তবেই এ বাড়িতে দুর্গা পুজো হবে। আস্তে আস্তে চন্দনার সে অবয়বটা উধাও হয়ে গেল। এরপর বার দুয়েক এ বাড়ির বড় ছেলে নাকে খত দিতে চায়নি, আর সে দুবারই চন্দনাকে আবার দেখা গেছে ঠাকুর বাড়ির দালানে। প্রতিবারই সিংহবাড়ির ঠাকুর দালান রক্তাক্ত হয়েছে। সিংহবাড়ির বড় কর্তাদের মুন্ডু গড়াগড়ি গেছে এই ঠাকুর দালানে। সৌদামিনী দেবী এবার তাকালেন সকলের দিকে। সকলে এখনো পাথরের মূর্তির মতো বসে আছে। এই গল্প শোনার পর ঠিক তার পরের মুহূর্তে কিছু করা সম্ভব নয়। সৌদামিনী দেবী একটা লম্বা নিঃশ্বাস দিয়ে বললেন, এই কাহিনী আমাদের বাড়ির পক্ষে খুব লজ্জাজনক, তাই সকলকে এ কথা জানানো হয় না। তবে যাকে যেতে হবে মাটি আনার জন্য, তাকে তো সবটা জানতেই হবে। আমার যা বলার ছিল তার সবটাই বললাম। এরপর তোমরা ঠিক করো কি করবে। সৌদামিনী দেবী আর থাকলেন না সেখানে। তার বয়স হয়েছে, এতক্ষণ ধরে একটানা কথা বলে তার অসুবিধা হয়। শরীরের ভেতরটা কেমন আনচান আনচান করে। পৃথা এসে দাঁড়ালো ধ্রুবর পাশে। ধ্রুবর মুখে কেমন যেন একটা অসহায় ভাব। তার দুটো চোখ ছলছল করছে। এখনো বোধহয় সে ঠিক করে বুঝতে পারছে না। পৃথা তার কাঁধে হাত রাখল। শোনো, এটা যদি শুধুই একটা নিয়ম হতো তাহলে আমি তোমাকে সেটা মানতে বাধ্য করতাম না। তবে এটা তো শুধু নিয়ম নয়, অসহায় একটা মেয়ের নিজের সম্মান প্রতিষ্ঠার লড়াই। এটা তোমাকে মানতে হবে। ধ্রুব যেন আরো অসহায় হয়ে গেল। কিন্তু আমি কি করেছি? আমি তো কারোকে অসম্মান করিনি, আমি তো কাউকে প্রেমে আঘাত দিইনি, তাহলে আমি কেন? পূর্বপুরুষের ভালো কাজের ফল যেমন তার পরের উত্তরাধিকার ভোগ করে, তেমনি তার অভিশাপের ভাগও যে তাকেই নিতে হয়। জীবনে প্রত্যেকটা দিন একরকম, আর মহালয়ার সকাল হলো আরেক রকম। এদিন যেন সকলেরই মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। কিন্তু আজ ধ্রুবর মনটা কিছুতেই খুশিতে থাকতে পারছে না। সকালে তর্পণের পরেই তাকে যেতে হবে নিষিদ্ধ পল্লীতে। পুরোহিত মশাই বলে দিয়েছেন, বাবা, যেতেই যখন হবে একটু একটু সকাল সকাল যেও। মেয়েগুলো তখন বেশিরভাগ ঘুমিয়ে থাকে। কাজের কাজটা ঝটপট করে চলে আসবে খন, নইলে মেয়েগুলো বড় মজা নেয়। তোমার একেবারে ভালো লাগবে না বাবা। বেচারা ধ্রুব এসব কথা শুনে যেন আরো ঝিমিয়ে পড়ে। পৃথা এসে তার পাশে দাঁড়ায়। চিন্তা করো না, আমি আছি তো। আমি যাব তোমার সাথে, কেউ কিচ্ছু বলবে না। তুমি যাবে ওখানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপের কিছু নেই, এখন যুগ বদলেছে। ওখানে গেলেই লোকে হাজারটা প্রশ্ন করবে, এমন তো আর আজকের যুগে হয় না। আর তাছাড়া মা দুর্গার মূর্তি ওই এলাকার মাটি ছাড়া গড়া যায় না, তখন আমার ওখানে যেতে আপত্তি কোথায়? পৃথাকে এত সহজে কিছু বোঝানো যায় না। মেয়েটা যখন কোনো কিছু একটা মাথায় গেঁথে নিয়েছে, তখন সেটা এত সহজ ওর মাথা থেকে নামবে না। পুরোহিত মশাই ঠিকই বলেছিলেন, ওপাড়ার মেয়েগুলো যেন এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকে। সারা রাত কাজ করার পরে সকালের দিকে আর চোখ খুলে রাখা যায় না। তবু এই মহালয়ার সকালটায় ওরা সার বেঁধে দাঁড়িয়ে থাকে। দোতলার বারান্দাটা ভরে থাকে, নিচের দরজায় হেলান দিয়েও দাঁড়িয়ে থাকে অনেকে। এমন করে ওরা রাতের বেলাতেও দাঁড়িয়ে থাকে। কিন্তু সে তো অন্য ব্যাপার। মহালয়ার সকালে ওদের মুখের জৌলসী অন্যরকম। আজ তারা অপেক্ষা করে আছে জমিদার বাড়ির বড় কর্তার জন্য। বড় কর্তা এসে তাদের চৌকাঠে নাকে খত দেবেছে। এই দৃশ্য তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। চন্দনার পুরনো বাড়িটা তারা একই রকম রেখে দিয়েছে। এটা যেন তাদের কাছে একটা মন্দিরের মতো। রোজ দুবেলা ঝাড়পোছ হয়, পাড়ার মেয়েরাই এই কাজটা করে। মহালয়ার দিন যেন আরো ভালো করে বাড়িটাকে সাজানো হয়। মেয়েরা ভোর হওয়ার আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকে। বাড়ির সামনে ধ্রুবর গাড়িটা এসে থামতে সবাই হামলে পড়ল। গাড়ির কাঁচের উপর শরীরটা এলিয়ে ধরে খিলখিল করে হেসে উঠল একটা মেয়ে। সেই ভঙ্গি দেখে যেন আরো আড়ষ্ট হয়ে গুটিয়ে গেল ধ্রুব।
পৃথা ধ্রুবর হাতটা ধরে রাখল। ভয় পেও না, আমি তো আছি নাকি। চলো, দেখা যাবে কি হয়। ধ্রুব দরজা ঠেলে বের হতে আবার চারদিক থেকে হাসির রোল উঠল। কে যেন বলে উঠল, ওই যে রে এসেছে, এবারে আবার নতুন নাগর। ধ্রুব এবার প্রথমবার এসেছে, তাই যেন ওদের আনন্দে আরো বেশি। সকলে গায়ে গায়ে এসে পড়ছে, হেসে লুটিয়ে পড়ছে কেউ কেউ। ধ্রুব শুধু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একটি মেয়ে ধ্রুবর কাঁধের কাছে আলতো টোকা দিয়ে বলল, ওই দেখো, অমনি করে দাঁড়িয়ে থাকলে মাটি কি তোমার হাতে চলে আসবে নাকি? যাও যাও, একটু এগো, নিচু হও। ওই যে ওইখানে চন্দনার চৌকাঠ, ওইখানেই তোমায় নাক রগড়াতে হবে, তারপর মাটি নেবে। যাও দেখি, আর দেরি করো নে। আর কতক্ষণ দাঁড়াবো বলো দেখিনি, বড্ড ঘুম পাচ্ছে যে। কথাগুলো বলে একটা লম্বা হাই তুলল মেয়েটি। আরেকজন আবার ধ্রুবকে ঠেলা দিল। যাও গো যাও, তোমার জন্য ভোর থেকে একেবারে উঠোন নিকিয়ে রেখেছি, একটুও ধুলো পাবে না। আরে একেবারে কচি চেহারা, নাকখানা না ছড়ে যায়। কথাটা বলেই মেয়েটি আবার খিলখিলি হেসে উঠল। ধ্রুব তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একটু বাদে পৃথা নেমে এলো গাড়ি থেকে। গাড়ির ভেতরে যে পৃথাও ছিল সেটা কেউ বুঝতে পারেনি। হঠাৎ করে পৃথাকে গাড়ি থেকে নেমে আসতে দেখে অবাক হয়ে গেল সবাই। এমন তো কোনোদিনও হয়নি। জমিদার পরিবারের মেয়েরা কোনোদিন এ পাড়ায় আসেনি। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো মেয়েদের। সকলে সরে গেল এক নিমিষে। শুধু দূর থেকে দেখছে ধ্রুবকে, কিন্তু কাছে আসছে না। কেউ কোনো কথাও বলছে না। পৃথা এবার ধ্রুবর কাঁধে হাত রেখে চোখের ইশারা করল। ধ্রুব চারদিকটা একবার একটু দেখে নিয়ে এগিয়ে গেল। সামনেই চন্দনার বাড়ি, চৌকাঠে আলপনা দেওয়া আছে। ধ্রুব নিচু হয়ে হাঁটু গেড়ে বসল, মাথাটা নামিয়ে আনল। দূর থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। সকলের অলক্ষ্যে ধ্রুব হাতে করে একটু ধুলো নিজের নাকে লাগিয়ে নিল। মাথাটা নিচু করল, কিন্তু নাকে খত দিল না। ধ্রুবর অনেকটা পিছনে দাঁড়ানো পৃথাও ব্যাপারটা ঠিক বুঝল না। আর ওপাড়ার মেয়েরা পৃথাকে এখানে আসতে দেখে অনেকটাই দূরে চলে গেছে, তাই কেউই ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। ধ্রুবও কাউকে কিছু না বলে নিঃশব্দে চৌকাঠের ধার থেকে কিছুটা মাটি খুবলে তুলে নিয়ে চলে এলো। এ যেন একটা মহা দায়িত্বপূর্ণ হলো। সৌদামিনী দেবী যেন আবার আগের মতোই পুরনো আমেজ ফিরে পেয়েছেন। পুজোর জোগাড় শুরু হয়েছে মহা উদ্যমে। কালী পটুয়া এখন সিংহ বাড়ির মূর্তি করে। সমস্ত মাটি মিশিয়ে পাক দিয়ে মাথায় ঠেকিয়ে কাঠামোতে থপাত করে মিশিয়ে দিল। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, মাটি কাঠামোর গায়ে লাগলো না। সব মাটি ঝুরে ঝুরে পড়ে গেল। বুকটা কেমন যেন ভয় দুরু দূর করে উঠল। কালীপটুয়া ভয়ে ছুটে এলো সৌদামিনী দেবীর কাছে। ও গিন্নিমা, কি হলো গো, এ কি কাণ্ড! মাটি যে লাগছে না কাঠামোর গায়ে। ধ্রুবও ছিল পাশে বসে। বুকের ভেতরটা ধরাস করে উঠল, কিন্তু এ কথা তো স্বীকার করা চলে না। সে সোজা উঠে দাঁড়িয়ে বলল, তা কি করব আমি? এবার কি ওই মাটিও মাখতে হবে আমাকে নিজের হাতে? আমাকে যা করতে বলা হলো তাই তো করলাম, আবার কি? ধূপধাপ পা ফেলে চলে গেল উপরে ধ্রুব। সৌদামিনী দেবী অসহায়ের মতো তাকিয়ে রইল কালী পটুয়ার দিকে। সেও মাটি মাখা হাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সৌদামিনী দেবী বলল, আরেকবার দেখো পটুয়া, হয়তো মাটি মাখায় কিছু ভুল হয়েছে। ধ্রুব তো সকালে গিয়ে নাকে খড় দিয়েই মাটি নিয়ে এলো। কালী পটুয়া চলে গেল আবার নতুন করে মাটি মাখতে। মনিবদের ওপর আর ওর কথা বলা চলে না, কিন্তু এবারেও সেই একই ঘটনা। মাটি আর কাঠামোর গায়ে লাগছে না, সব মাটি ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। কালী পটুয়া আর চেষ্টা করল না। এখানে মূর্তি গড়লে সারাটা বছর বসে খাওয়া যায়। হাজার হোক রাজার বাড়ি, রাজত্ব চলে গেলেও যা আছে তা এখনো কালী পটুয়ার মতো গরিব মানুষদের জন্য অনেকটা। কিন্তু টাকাটাই তো আর সব না, জীবনটাই আগে। প্রাণে বাঁচলে তবে তো সেই টাকা, তাও আবার যেমন তেমন মরা নয়, একেবারে পেতনির হাতে মরতে হবে।
কালীপটুয়া সেই রাতে মূর্তি করা ছেড়ে বউ ছেলে নিয়ে সেই গ্রাম ছেড়ে রওনা দিল। ঠাকুর দালান শূন্য, শুধু একটা প্রদীপ জ্বলছে। কাঠামোর পায়ের নিচে এক কাদা মাটি ছড়িয়ে আছে। সৌদামিনী দেবী সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন। ধ্রুব এখনো বলে চলেছে সে সব নিয়ম পালন করেছে, কিন্তু পরিস্থিতি তো এ কথা বলছে না। সৌদামিনী দেবী জানেন না এরপর আর কি কি তার জন্য অপেক্ষা করছে। এই বয়সে পুত্র শোক পেয়েছেন তিনি, এরপরও কি আরও কিছু বাকি আছে নাকি, আরো ভয়ঙ্কর কিছু? নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন তিনি, আর কারোর সাথে কথা বললেন না তিনি। ধ্রুব তার বিছানায় বসে পা দোলাচ্ছিল, ঠিক আনন্দের নয়, কিছুটা টেনশনে আর কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টায়। সকলের কাছে সে যতই চিৎকার করে বলুক না কেন, সে তো নিজে জানে ওই পতিতা পল্লীতে নাকে খত সে দেয়নি। চন্দনার প্রতি তার সহানুভূতি আছে। তার নিজের পূর্বপুরুষ মানবল্লভ সিংহ যে কাজ করেছিলেন সেটা সে কোনোভাবেই সমর্থন করে না, কিন্তু এতে তো তার দোষ কোথায়? তাকে কেন নাক্ষত দিতে হবে, তাও আবার ওরকম একটা নোংরা জায়গায়? চুপচাপ বসেছিল ধ্রুব। হঠাৎ মনে হলো কে যেন তার পিঠে হাত রাখল। ভয়ে চমকে উঠে পেছনে ফিরে দেখল পৃথা। বুকের ধুকপুকানিটা বন্ধ হতে গিয়েও যেন আবার আগের ছন্দে চলতে লাগলো, কিন্তু মেজাজটা হঠাৎই বিগড়ে গেল। কি হলো কি? এরকম করে পেতনির মতো দাঁড়িয়ে আছো কেন? একই বাড়িতে কি সব ঘটে চলেছে? এই শোনো, সব সুটকেস প্যাক করো তো, কালই সকালে এখান থেকে চলে যাব। কলকাতায় এর চেয়ে অনেক ভালো পুজো কাটানো যাবে। ধ্রুব আবার উল্টো দিকে ঘুরে পা দোলাতে লাগলো, কিন্তু একটু বাদেই মনে হলো পৃথা ওই একইভাবে দাঁড়িয়ে আছে। ব্যাগ গোছাতেও যায়নি বা অন্য কোথাওই যায়নি, যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। ধ্রুব আবার একইভাবে কথা বলতে বলতে পিছনে তাকালো। হায় বাবু, তুই এখনো আমাকে ঠিক আগের মতোই ঘেন্না করিস, তাই না? ধ্রুব চমকে উঠল। পৃথা এসব কি বলছে তাকে? আর এই কিরকম ভাষা ওর মুখে? নাটক করছে নাকি? পৃথা কি তবে দেখে ফেলেছে যে সে নাকে খত দেয়নি? কিছু তো নিশ্চয়ই দেখে ফেলেছে, তাই এভাবে কথা বলছে। কি হয়েছে? কি এভাবে কথা বলছো কেন? নাটক করছো কেন এরকম? শোনো, এখন না আমার মাথা গরম হয়ে আছে, এসব ফাজলামি ভালো লাগছে না। একটা বিষাক্ত হাসি যেন চিকচিক করে উঠল পৃথার ঠোঁটের ফাঁকে। এই হাসি দেখলে ভয়ে আটকে উঠতে হয়। ধ্রুব ধর্মর করে উঠে পালাতে গেল, কিন্তু তার মুখের সামনে দরজাটা ধমাস করে বন্ধ হয়ে গেল। খিলখিল করে হেসে উঠল পৃথা, কিন্তু পৃথা নয়, যেন অন্য কেউ, একদম সম্পূর্ণ অচেনা একজন কেউ। পৃথা এবার একটু একটু করে এগিয়ে আসছে। কি হলো, ভয় পেয়ে গেলি না কি রে বাবু? আমায় দেখে ভয় পেলি বাবু? কিছুই তো চাইনি রে বাবু, শুধু একটু সম্মান চেয়েছিলাম, তাও দিতে পারলি না রে। এখনো এত অহংকার তোর? আবার একবার মরবি না কি রে আমার হাতে? আমার কি দোষ? আমাকে কেন নাকে খত দিতে হবে? যা হয়েছিল সে তো অনেক বছর আগে ঘটেছিল। জমিদার মানবল্লভ যা করেছিলেন খুব অন্যায় করেছিলেন, কিন্তু আমি কেন? আমাকে কেন নাকে খত দিতে হবে? আমাকে কেন ক্ষমা চাইতে হবে? পৃথার হাতটা এবার লম্বা হয়ে এগিয়ে আসতে লাগলো ধ্রুবর দিকে। ধ্রুব পিছতে পিছতে একেবারে দরজা ঘেঁষে দাঁড়িয়ে কিছু করতে পারল না। হাতটা এসে এবার তার গলা চেপে ধরল, তারপর আস্তে আস্তে তাকে শূন্যের দিকে তুলতে লাগলো। ধ্রুবর দম বন্ধ হয়ে আসছে, পা দুটো শূন্যে ছটফট করছে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, পৃথা, পৃথা কি করছো? ছাড়ো, কেন করছো এসব? কে পৃথা? আমি চন্দনা। চন্দনা হঠাৎ ছেড়ে দিল ধ্রুবকে। ধূপ করে পড়ে গেল সে। কোনো মতে সে নিজেকে সামলে সে আবার বলে উঠল, আপনি কেন বুঝতে চাইছেন না? আমার কি দোষ? আমি তো মানবল্লভ নই, আমি তো ধ্রুব। আমার তো কোনো দোষ নেই। তাই নাকি? তোর কোনো দোষ নেই? বেশ, তবে চল। পৃথা ধ্রুবর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল এক একটা সিঁড়ি দিয়ে। সিঁড়িতে সে থপাত থপাত করে আছাড় পড়ছে ধ্রুবর শরীরটা। রাত হয়ে গেছে বলে বাড়ির কর্মচারীরা বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সদর দরজা বন্ধ,
কিন্তু কি যেন এক আশ্চর্য জাদুতে সে দরজা খুলে গেল। পৃথা ধ্রুবকে শক্ত মাটির ওপর দিয়ে টানতে টানতে নিয়ে চলল। ধ্রুব একইভাবে চিৎকার করে যাচ্ছে। আপনি ভুল করছেন, শুনুন, আমি মানবল্লভ নই, আমি ধ্রুব, আমার কোনো দোষ নেই। কিন্তু কে শোনে কার কথা? পৃথা ধ্রুবকে টানতে টানতে নিয়ে চলল রাস্তা দিয়ে। ধ্রুব আপ্রাণ চেষ্টা করতে লাগলো সেই বাঁধন ছাড়াতে, কিন্তু সে এমনই শক্ত বাঁধন যে ছাড়ানো সম্ভব নয়। সারা গ্রাম এখন ঘুমে, কেউ কিছু টের পেল না। পৃথা গ্রামের আলপথ ধরে টানতে টানতে নিয়ে চলল ধ্রুবকে। যেতে যেতেই মাঝে মাঝেই পৃথার শরীর ভেদ করে যেন জেগে উঠছে যন্ত্রণা। তার জ্বলন্ত চোখগুলো যেন আজ সব কিছু জ্বালিয়ে দিতে চায়, কিন্তু সে সময়টুকু নেই তার কাছে। একটু দূরেই দেখা যাচ্ছে পতিতা পল্লী। সেখানে অবশ্য এখন সবে সন্ধে নেমেছে। চারিদিকে রঙ্গ তামাশা, হাসির শব্দ শোনা যাচ্ছে। কোথাও মধুর স্বরে গান ধরেছে কেউ, আবার কোথাও শোনা যাচ্ছে সারেঙ্গির আওয়াজ। কিন্তু সব কিছু যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। যে যেখানে ছিল থমকে দাঁড়িয়ে পড়ল। এ পাড়ার মেয়েদের এখন ধান্দার সময়, কিন্তু তবু আজ তারা সব কিছু ফেলে ছুটে এলো দরজার বাইরে। পৃথা টানতে টানতে নিয়ে আসছে ধ্রুবকে, মাঝে মাঝে যেন হুঙ্কার ছাড়ছে। এই মহল্লার ঠিক মাঝখানে চন্দনার বাড়ি। আজ থেকে কয়েক দশক আগে এই বাড়ির চৌকাঠেই রক্ত পড়েছিল চন্দনার, যার বদলা সে আজও নিয়ে চলেছে। পৃথা ঠিক সেই চৌকাঠের সামনে এনে ফেলল ধ্রুবকে। কি হলো, কিছু মনে পড়ছে? কি বলছিলি এতক্ষণ ধরে? তুই নাকি কিচ্ছু করিসনি, কোনো দোষ নেই তোর, মনে পড়ছে কিছু? ধ্রুব হাঁপাচ্ছে। চারিদিকে একবার তাকিয়ে দেখল, সবাই হা করে দেখছে তাকে আর পৃথাকে। পৃথা তো আর পৃথা নেই, ওর মধ্যে তো চন্দনা ভর করেছে। তাহলে কি এদের কাছে একটু সাহায্য চাইলে ওরা সাহায্য করবে না? ধ্রুব ছুটে গেল কয়েকজন মেয়ের কাছে। শুনুন না, আপনারা একটু সাহায্য করুন না। আমার স্ত্রী পৃথা, ওর না কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছে। ও কেমন করে যেন কথা বলছে। আপনারা বাঁচান, ও না হলে আমাকে মেরে ফেলবে। আপনার প্লিজ আমাকে বাঁচান। ধ্রুব এদিক থেকে সেদিক ছুটে যাচ্ছে, হাতে পায়ে ধরছে সকলে। আর ওদিকে দরজায় হেলান দিয়ে একটা অদ্ভুত মাদকতা ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে দুলে দুলে হাসছে পৃথা। অসম্ভব, এটা পৃথা নয়, এটা অন্য কেউ। একটু বাদেই সেই অদ্ভুত ভঙ্গিতে হাসতে হাসতে বলল পৃথা, হায় বাবু, তুই কাদের পা ধরছিস? ওদের তো তুই কেন্না করিস। ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পৃথা আবার হাত বাড়ালো। অদ্ভুতভাবে সে হাত বেড়ে গেল অনেকটা। ধ্রুবকে টেনে এনে আবার আঁচড়ে ফেল এই চন্দনার উঠোনে। কিরে, কিছু মনে পড়ছে? ধ্রুবর মনে হলো তার চোখের সামনে যেন বইয়ের পাতা উল্টো দিক থেকে উল্টে গেল। এ যেন আজকের যুগ নয়, অনেক আগের একটা যুগ। ধ্রুবর গায়ে রাজার প্রসাদ। ঘোড়ার পিঠ থেকে নামলো ঠিক এখানে। একটা চৌকাঠে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার গায়ের রং কালো, কিন্তু মুখটা অবিকল পৃথার মতো। ধ্রুবর দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে এবং হাসতে হাসতে বলল, এই বাবু, আজ এখানে এসেছিস যে বড়, নাকি কর দিতে হবে যে, নইলে মাটি পাবি না। ধ্রুব নাক খত দিল না। তলোয়ারের এক কোপে পৃথার মাথাটা কেটে ফেলল। ভয় চিৎকার করে উঠল ধ্রুব। তবে কি সেই মানবল্লভ আবার ফিরে এসেছে নিজের অপরাধের শাস্তি পেতে? আর পৃথা? কিরে বাবু, মনে পড়েছে? মনে পড়েছে, আমায় ক্ষমা করো। ধ্রুবর দুই চোখে জল। চৌকাঠে দাঁড়িয়ে আছে চন্দনা। ধ্রুব তার পায়ের কাছে মাটিতে নাক খত দিল। ওদিকে যেন সকাল হচ্ছে। পূব দিকটা হালকা হালকা লাল হচ্ছে, আর পাখিদের ডাক শোনা যাচ্ছে। ধ্রুব তাকালো পৃথার দিকে। মনে হচ্ছে তার শরীরটা যেন দুলছে। ধ্রুব দু হাতে আঁকড়ে ধরল পৃথাকে। সিংহবাড়ির সদর দরজা খোলা। সৌদামিনী দেবী দু হাতে দরজা আগলে দাঁড়িয়ে আছেন। কাল রাতে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে বোধহয়। কি যে হয়েছে কেউ কিচ্ছু জানে না। শুধু ধ্রুব আর পৃথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে ঘুরে এসেও তিনি ঠাকুর দালান একই রকম শূন্য। ওদের ঘরও ফাঁকা। আশেপাশের কোথাও নেই ওরা। হঠাৎ করে শোরগোল বেড়ে গেল। ধ্রুব পৃথাকে পাচা কোলা করে নিয়ে আসছে। দুজনকেই যেন বিধ্বস্ত লাগছে।
পৃথার কোনো জ্ঞান নেই। সৌদামিনী দেবী অবাক হয়ে তাকালেন তাদের দিকে। ঠাকুমা, কালী পটুয়াকে খবর দাও, আবার নতুন করে মূর্তি গড়ুক। এবার আর কোনো অভিশাপ থাকবে না। মানবল্লভ চন্দনাকে মিথ্যে কথা দিয়েছিল যে সে তাকে নিয়ে আসবে এই মহলে। এতকাল বাদে কথা রেখেছে মানবল্লভ, তার চন্দনাকে নিয়ে এসেছে এই বাড়ির বউ করে। আর কোনো অভিশাপ থাকবে না। শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, সিংহবাড়ির দুর্গাপুজো। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, খুশি, মধুরা, পূজা, রাজ, শান, সৌরভ, সৃষ্টি এবং তৃষা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের পুজো আশা করি খুব ভালো কাটুক। আমাদের বঙ্গকথা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অগ্রিম শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই শুনতে থাকবেন আমাদের চ্যানেলকে।